রাষ্ট্রপতির পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগ করানো হয়েছে। এটা ওনারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছেন, ওনাদের নিজস্ব চয়েসের রাষ্ট্রপতি দিবেন, এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনার সাথে কথা বলে এখন একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় অভিযোগ হয়ে দাঁড়িয়েছে বা দায় হয়ে দাঁড়িয়েছে। ফলে আপনি কথা বলেছেন, কি কথা বলেছেন, কয়বার কথা বলেছেন, নিয়মিতই কথা হয় কিনা? দেশটাকে বিভক্ত করে ফেলেছে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের শত্রু, শত্রু প্রতিপক্ষ নয়, এবং এমন শত্রু যেটাকে আমরা চলতি কথা বলতাম জানি দুশ্মন। হত্যা খুন এত বেশি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনদিন এত কম সময় এতটা হয়নি। একটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় বলছেন যে এখানে রিপোর্টেড হচ্ছে, আগে অনেক কিছু রিপোর্টেডই হতো না। তারা যে বিভক্তির রাজনীতি, যেটা দেশকে টু নেশন হয়ে গেছে এখন বাংলাদেশ, টু নেশন। এখন যখন আপনার সাথে কথা বলছেন বা আরো যদি কারোর সাথে কথা হয়ে থাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কারোর সাথে, তখন কি মনে হয় আপনার যে এই প্রতিহিংসা থেকে তারা কোন রকম সরে এসেছেন? না, প্রতিহিংসা থেকে সরে আসার তো সুযোগ দিতে হবে তাকে। সব সরকারি দল হয়ে গেছে, প্রজাতন্ত্রের কর্মচারী সরকার আর সরকারি দল এক হয়ে গেছে। সংসদে বিরোধী দলের পক্ষ থেকেও তখন বলা হয়েছিল যে আমাদেরকে গৃহপালিত বিরোধী দলের পক্ষ জাতীয় পার্টি নেভার একটা এক্সাম্পল দেখাতে পারবে না যে আমরা দালালি করেছি, যে এটা কোনো নির্বাচনই হয়। 14-18-24 চেয়ে খারাপ নির্বাচন কেন হলো? আওয়ামী লীগ কিন্তু তাদেরকে জোর করে বের করে দেয় না, জামায়াতের নিবন্ধন বাতিল করে রেখেছিল, ফলে জামায়াত দল হিসেবে নির্বাচন করতে পারেনি। 24 নির্বাচনের আগেও ভারতে গেছেন এবং ওই কথাটা বারবার আসলে গণমাধ্যমে আসে যে অনেকের সাথে আলাপ হয়েছে, কার সাথে আলাপ হয়েছে বলা যাবে না। আমেরিকার কথা আসছে, এখন চায়নার কথা আসছে, এখন আবার পাকিস্তান, টার্কি, আদার এটাও একটা কথা আসছে। অনেক আমার বন্ধু বান্ধব ছিলেন বা আমার সঙ্গে পরিচিত বা আমাদের বিভিন্ন ভাবে আমার সঙ্গে কানেক্টেড, তারা বলছেন আমরা আন্দোলনের সঙ্গে আছি, আমরা চাই সরকার পথ, কেন না হলে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় আসতো না। ধরেন ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণা আছে বা তার আগে পরে যদি আসেন বা না আসেন, সেই বাস্তবতা কেমন? বেশ কিছু বিষয়ে কথা বলতে চাইবো, তবে শুরু করি যেটা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগ করানো হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ফলে আপনার কাছে শুধুমাত্র এটুকু শুনতে চাই যে এখান থেকে কি বার্তা দেয়া হলো বা পাওয়া গেল, এবং এর ফলে রাষ্ট্রপতিকে সরানোর ফলে, রাষ্ট্রপতি সরে যাওয়ার ফলে কি কি পরিবর্তন হলো রাজনীতিতে বা সার্বিকভাবে? আমার কাছে জিনিসটা খুব স্বাভাবিক একটা বিষয় বলেই মনে হয়েছে প্রথম থেকে। রাষ্ট্রপতি এবার নির্বাচনের পরে বিএনপি নিশ্চয়ই নিজস্ব রাষ্ট্রপতি নিজেকে রাখার চেষ্টা করবেন, বা ওটি হলো স্বাভাবিক। ওনারা এই রাষ্ট্রপতিকে একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সবকিছু গুছিয়ে নেওয়ার পর উনি চলে যাবেন এবং ওনারা নিজস্ব একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল এবং স্বাভাবিকভাবেই দেখার কথা ছিল। কিন্তু এখন যে জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে, সেটা হলো সেই বিষয়টাকে একটু অস্বাভাবিক প্রক্রিয়া করা হয়েছে। শুক্রবার দিন বিকেলের মধ্যেই করা হলো, শনিবার বা রোববার অফিসিয়াল টাইমে নয়, খুব তাড়াহুড়া করে। স্পিকার সাহেব যেহেতু উনি অ্যাক্টিং থাকবেন, ওনার জায়গায় ভারপ্রাপ্ত, তাকে বিদেশ থেকে আনা হলো, আনার পরে দুপুরে উনি পৌঁছালেন, বিকালে একেবারে তড়িঘড়ি ওনার কি বলে ওটাকে পদত্যাগপত্র সহ সবকিছু হলো, সাংবাদিক সম্মেলন হয়ে গেল। তখন একটা প্রশ্ন অনেকে তুললেন, যেটা সম্পর্কে আমি সত্য মিথ্যা জানি না, যে এত তাড়াহুড়ার দরকার ছিল, এটার সঙ্গে কি সেনাবাহিনী প্রধান বা বাইরে ছিলেন, দেশের বাইরে, সেই সময় করার কথা ছিল, বা সেই ধরনের একটা কোনো উদ্যোগ সেই কারণে নেওয়া হয়েছে কিনা, এটা কেউ কেউ এই বিষয়টি কথা তুলেছেন। এটা সম্পর্কে আমি নিশ্চিত নই, সেনাপ্রধান কবে গেছেন কবে আছেন এটা আমি জানি না। তবে সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির একটা ভালো নিবিড় সম্পর্ক আছে। বাংলাদেশের সেনাবাহিনী সর্বাধিনায়ক হলো আমাদের রাষ্ট্রপতি, সোফার আমি যতটুকু জানি আর কি, এবং ওনাদের সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের রাষ্ট্রপতি। সেই হিসাবে রাষ্ট্রপতি সেনাপ্রধানের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, এবং আগেও কয়েকবার রাষ্ট্রপতি তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোটেকশন দিয়েছেন, এবং ভবিষ্যতেও ওনার পদত্যাগের বিষয়ে উনি কোনো আসছেন কিনা আসবেন কিনা, সেটা একটা মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে একটা আমি সংশয় দেখি। সেনাপ্রধান দেশের বাইরে আছেন, হ্যাঁ, কিন্তু সেনাপ্রধান জানেন না বিষয়টা এমন হবার কথা না এই সময়। আমরা সবাই জানছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, আজকে করবেন, কালকে করবেন, পদত্যাগের আগে থেকেই জানি। ফলে সেনাপ্রধানও নিশ্চয়ই জানেন দেশের বাইরে থাকলেও। হ্যাঁ, তা অবশ্যই। সেই জন্য আমি বললাম জিনিসটা যারা যারা বলেছেন বিভিন্ন জায়গায়, এই ধরনের আমার ইউটিউবের টক শোতে অনেকে বলে, সেই জন্য আমি কথাটা উঠালাম। যে তাছাড়া এটা ওনারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছেন, ওনাদের নিজস্ব চয়েসের রাষ্ট্রপতি দিবেন, এটা খুব স্বাভাবিক। অনেকে আবার বলছেন যে এটাকে এমন সময় নিয়েছেন যে পরবর্তী 5 বছর পরে যখন আবার নির্বাচন হবে সেই সময় যেন ওনাদের রাষ্ট্রপতি থাকতে পারে, সেই জন্য হতে পারে। কিন্তু যেটাখানেই কারণ হোক, তাড়াহুড়া করা এবং জিনিসটাকে একেবারে অফিস দিয়ে না করে একেবারে ছুটির দিনে করা, এবং একেবারেই একজনকে বাইরে থেকে বিদেশ থেকে ফিরিয়ে এনে করা, এটার মধ্যে কিছুটা অস্বাভাবিকত্ব অনেকে লক্ষ্য করেছে। আমিও সেইভাবেই জিনিসটাকে দেখেছি। তবে এমনি ওটা কিছু না হলেও আমি মনে করি এটা হয়েছে স্বাভাবিক, এবং স্বাভাবিকভাবেই চিন্তা করা উচিত। আচ্ছা, একটা গুঞ্জন আছে, সেটাও নিশ্চয়ই শুনেছেন যে শেখ হাসিনার সাথে কথা বলেছেন তিনি বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায়,
এটা একটা তার বিরুদ্ধে একটা অভিযোগের বিষয় তোলা হচ্ছে, যদিও তিনি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিষয়টি একদমই অস্বীকার করেছেন, অবাস্তব, কাল্পনিক ইত্যাদি এরকম শব্দ ব্যবহার করে অস্বীকার করেছেন। আপনার কাছে এটার বিষয়ে আপনার কি মনে হয়, এটা যদি এক লাইনে শুনি। এবং আপনিও সম্প্রতি বা এর মধ্যেই আর কি শেখ হাসিনার সাথে আপনারও কথা হয়েছে বলে আপনিই বলেছেন, সেই বিষয়টা একটু শুনতে চাইবো আপনার কাছে, যে আসলে কি কথা হয়েছে, বা এই কথা কি মাঝে মাঝেই হয় কিনা, নাকি একবারই হয়েছে, বা কয়বার হয়েছে, একটু বিস্তারিত যদি বলেন। না, আমি ওনার বিষয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন যে ওনার সঙ্গে কথা হয়নি। কথা হওয়াটা অবশ্য এখন পরিপ্রেক্ষিতে এমন হয়ে গেছে যে আমরা দেশটাকে বিভক্ত করে ফেলেছি। মানে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের শত্রু, শত্রু প্রতিপক্ষ নয়, এবং এমন শত্রু যে যেটাকে আমরা চলতি কথা বলতাম জানি দুশ্মন। মানে উনি বেঁচে থাকলে আমি বাঁচবো না, আমি বেঁচে থাকলে উনি বাঁচবেন। এই যখন পরিস্থিতির সৃষ্টি হওয়াতেই কারোর সঙ্গে কারো কথা বলার নিয়ে এত কথা উদ্বেগ হচ্ছে। এটাই আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রধান সমস্যা আমি মনে করি। জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, দেশ টু নেশনের মতো হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত জাতি। কিছু ভাগ আরেক ভাগকে শত্রু মনে করছে, আরেক ভাগ মনে করছে এদেরকে নিশ্চিহ্ন না করলে আমরা নিরাপদ নই। তো এই জিনিসটির কারণে এসব নিয়ে কথা হচ্ছে। উনি কথা বলে থাকলেও ওটার জন্য আমি মনে করি না যে এটা খুব বিশাল কোনো একটা ব্যত্যয় করার কথা ছিল, বা ওটার কারণে উনি যদি পরিষ্কারভাবে করতেন এবং বলতেন, এটাতে কি এমন যায় আসে। মানে এটা আমার ব্যক্তিগত ধারণা। এখন আমি যেটা বললাম যে এখন যারা টু নেশন থিওরি করে ফেলছেন, বাংলাদেশের দুই নেশনে ভাগ করেছেন, দুটো জাতি হিসাবে এখন আমরা বিবেচিত হচ্ছি। একটা হলো আমরা মনে করি যে পাকিস্তানের সঙ্গে থাকাটাই ভালো ছিল, বা ওই ধরনের একটা টেন্ডেন্সি। আর কিছু লোক বলে যে না, আমরা যেটা নতুন দেশ পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং সেই দেশের প্রতি আমরা অনুগত এবং সেটি আমরা রাখবো, এবং এটা ভুল সিদ্ধান্ত ছিল না। এইভাবে দুই ভাগে বিভক্ত হওয়া দেশ, এবং এক পক্ষ আরেক পক্ষকে এমন শত্রু মনে করছেন যে উনি থাকলে আমি নিশ্চিত নই, আমি যে কোনো সময় একটা বিপদে পড়তে পারি। সেই কারণে এই ধরনের কথাগুলি আসছে। এগুলো রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক, জাতির জন্য দুর্ভাগ্যজনক, এবং এগুলো ভবিষ্যতের জন্য আমাদের জন্য একটা, আমি মনে করি, সংশয় এবং শঙ্কা তৈরি করছে। এই জিনিসটা যদি মীমাংসা হতে গিয়ে যদি শেষ পর্যন্ত একটা এমন পর্যায়ে চলে যায়, এবং এটি যদি চলতে থাকে, জাতীয় ঐক্য যদি এভাবে বিনষ্ট হতে থাকে, তাহলে দেশে সামনের দিকে গৃহযুদ্ধের মাধ্যমে এটা নিষ্পত্তি হওয়া ছাড়া এর আমি কোনো সলিউশন দেখছি। কিন্তু এটা জাতীয় ঐক্য কিন্তু আমাদের আরো অনেক ক্ষেত্রেই এখন দরকার ছিল। যেমন নতুন সরকার নির্বাচিত হয়েছেন, আগে একটা কথা ছিল যে নির্বাচিত সরকার তাদের একটা অথরিটি থাকবে, তারা অনেক কিছু সলভ করতে পারবেন। দেশের যে সমস্যা এখন বর্তমানে, দেশ কিন্তু এখন ব্যাপক সমস্যা মানুষের জন্য। যেটা সমস্যা, মানুষের তো বাঁচতে চায়, বাঁচার জন্য খেতে চায় প্রথম। এই খাবার কিন্তু এখন শঙ্কা দেখা দিয়েছে। ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন এবং তার কিছুদিন আগে, এই 3-4 দিন আগে পেপারে দেখলাম একটা, তারা ঘোষণা দিয়েছেন যে দেশে প্রায় 1,81,00,000 লোক তীব্র খাদ্য সংকটে পড়ছে সামনে। এটা তাদের প্রেডিকশন। এবং তার আগে আবার আরেকটা দেখলাম যে দেশের প্রায় 38.6%, 38.6% মানুষ পপুলেশন আন্ডার নিউট্রিশন, মানে তাদের স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত, অর্থাৎ তারা হাফ ফেড, তারা যাদের খাবার দরকার যতটুকু তারা খেতে পারছেন না। তাহলে সব মিলিয়ে এখানে 10%, এখানে 40%, প্রায় 50% মানুষ এখন খাদ্য সংকটে আছেন, এবং সেটা আরো সামনের দিকে বাড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে, যে সামনের দিকে এটা আরো ব্যাপকভাবে বাড়তে পারে। আইন শৃঙ্খলার অবনতির তো কোনো খবরই নাই। মানে আমরা যেটা টিআইবি থেকে কয়েকদিন আগে একটা রিপোর্ট যেটা দেখলাম আমরা, মানে হত্যা খুন এত বেশি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত কম সময় এতটা হয়নি, হাজারি। এবং সেটাকে সরকার অবশ্যই এটাকে বাড়িয়ে বলা হয়েছে বা কিছু বলছেন দেখলাম। তবে বেসরকারি মতে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি এগুলো ঘটনা ঘটছে। একটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় বলছেন যে এখানে রিপোর্টেড হচ্ছে, আগে অনেক কিছু রিপোর্টেডই হতো না। এটি কি একটা জায়গা কিনা? রিপোর্টেড হতো না, আগের সঙ্গে আপনি তুলনা করবেন, এখন যে লোকগুলো মারা যাচ্ছে এটা আগে এর চেয়ে বেশি হতে পারে, কিন্তু আপনি তো এটা কমানোর চেষ্টা করবেন। এটা তো বাড়ছে, এবং আগে রিপোর্টেড হতো না এই কথাটা আমি এই জন্যই বিশ্বাস করি না যে আগে মিডিয়ার যতটুকু স্বাধীনতা, আমার মনে হয় শেখ হাসিনাকে আমরা যতই খারাপ বলি, যতই তার মিডিয়া কন্ট্রোলের কথা বলি, উনি যথেষ্ট মিডিয়ার উপরে করেছিলেন। কিন্তু বর্তমানে তো আমার ব্যক্তিগত ধারণা, এটা অন্য লোক আমার সঙ্গে দ্বিমত করতে পারে, অনেক অনেক বেশি পরিমাণে মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে। এবং মিডিয়াতে প্র্যাকটিক্যালি মিডিয়া লোকেরাই বলছে যে আমরা খবর দেওয়ার আগে চিন্তা করতে হয় অনেক কিছু, এবং খবর সবসময় আমরা দিতে পারি না নানান কারণে। তো কাজেই মিডিয়া যেটাই বলুক, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে স্বাভাবিকভাবে। খাবার পরে অভাব হলে চুরি ডাকাতি, ধর্ষণ, রাজধানী, খুন, জখম এগুলো হতেই থাকে। মানে এই যে গণমাধ্যমের অবস্থা আগের চেয়ে খারাপ হচ্ছে, এটি আপনার কাছে কেন মনে হলো? মানে মিডিয়ার লোকজন বলছে বলে? কারণ মিডিয়ার লোকজনই তো পরিবর্তন হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখা গেছে যে শীর্ষ ব্যক্তিত্ব যারা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে তারা এখন বলছে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারা বলছে না, আমি বলছি। আচ্ছা, আমাদের খবরাখবর
আমি যেটা স্টেটমেন্ট দিচ্ছি পরিষ্কারভাবে, এটা রেকর্ড করার পরে অনেকে এটা প্রচার করতে পারছেন না, বা প্রচার করতে গিয়ে সম্পূর্ণ কথাটা প্রচার করতে চাচ্ছেন না, এবং অনেকে আমাকে টেলিভিশনে পুরো ফোকাস করতে ভয় করছেন যে আমাকে তারা একটা মার্ক করেছে যে আমি যেগুলো কথা বলি এগুলো কঠিন কথা, এবং এগুলো তাদের জন্য কষ্টকর হয়, এবং তারা এটাকে বাতিল মানে করলে এটাতে তাদের উপরে যারা মিডিয়া এটা করে তাদের উপরে নানান ধরনের চাপ সৃষ্টি করা হয়। এটা তারাই আমাকে বলেছে। কাজে মিডিয়ার লোকরা কি বললো, কি কাকে কে অ্যারেস্ট করছে তার জন্য বললো, সেটা বলছেন আমি বলছি আপনি আপনার মিডিয়ার স্বাধীনতা অভিজ্ঞতা আগের তুলনায় ধরেন অনেক কম, এবং আমার ধারণা অভিজ্ঞতার কথা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো মিডিয়ার ব্যাপারে এগুলো যেগুলো খোঁজ খবর কি ইন্ডেক্স বের করেন, সেখানে এখন মিডিয়ার অবস্থা আগের চেয়ে খারাপ। আমি যতটুকু জেনেছি, এখন আমার কাছে ডাটাগুলো এইভাবে নেই। ফলে এটা বললাম যে মানুষের খাওয়া পড়ার সমস্যা হচ্ছে, একই সঙ্গে মানুষের নিরাপত্তার অভাব হচ্ছে, এবং এগুলো সবকিছু আবার এর সঙ্গে এগুলো বাড়ছে। মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ফখরুল ইসলাম সাহেব বললেন যে 4 কোটি বেকার, শিক্ষিত বেকার, মানে দেশের একটা অলমোস্ট কি বলবো মোর দেন 25-30% বেশি লোক এখন শিক্ষিত বেকার, তারা কার্যক্রম করে কিন্তু কাজের কোনো উপায় নেই, কোনো কাজের তৈরি হচ্ছে না, মিল ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে না, যেগুলো মিল ফ্যাক্টরি ছিল ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে। আর যারা চাকরিতে আছে তাদেরও ইনফ্লেশন রেট প্রায় 10-এর উপরে চলে গেছে বোধহয়, আমি লাস্ট কয়েকদিন আগে দেখলাম। ফলে মানুষের যা আয় করছে সেটা দিয়েও মানুষের আগে যা কিনতে পারতো তা কিনতে পারছে না। কাজে স্বাভাবিক মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। একটাই সলিউশন হলো রাজনৈতিক স্থিতিশীলতা। এখন নির্বাচনের পরে ধারণা হয়েছিল যে এখন একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসবে যেটা নির্বাচিত, তাদের আন্ডারে এগুলোকে আস্তে আস্তে ঠিক করে দেওয়া হবে। কিন্তু আসার পরে যেটা দেখা গেল, এই গভর্নমেন্ট এই আগের গভর্নমেন্টের একটা ধারাবাহিকতা বজায় রাখা শুরু করলেন। তারা এই যে বিভক্তির রাজনীতি, যেটা দেশকে টু নেশন হয়ে গেছে এখন বাংলাদেশ, টু নেশন স্টেট, সেই টু নেশনকে তারা একতা করার জন্য চিন্তাও করলেন না। তারা ভালোভাবে ওই একই নীতি চালিয়ে গেলেন, এবং যে অত্যাচার নিপীড়নের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের দাঁড়িয়েছিল যে তারা বিএনপিকে রাজনীতি করতে দিচ্ছে না, নির্বাচনগুলো করতে দিচ্ছে না, এই একই জিনিস এই নির্বাচন ওরকম হলো, তারা আওয়ামী লীগকে আইন করে বাদ দেওয়া হলো। তবু তো শেখ হাসিনার সময় আওয়ামী লীগ তো আইন করে বাদ দেওয়া হয়নি। আওয়ামী লীগ বিএনপি বা সব যারা আসেননি, তাদের পরিবেশ এরকম ছিল, তারা পছন্দ করেনি, এটা আইন করে বাদ দেওয়া হলো। আমাদেরকে আইন না করেও আমাদের কোনো মানে সুষ্ঠুভাবে কোনো সুযোগ সুবিধা হলো, পরে ব্যাপক কারচুপির মাধ্যমে আমি ক্যালকুলেশন সবখানে আমি দিয়েছি, করে দেওয়া হলো। একটা নির্বাচন হলো না ভালো। এখন যারা ক্ষমতা আছেন তাদের কাছে আমরা আশা করছিলাম আমরা সম্পূর্ণ সার্বিকভাবে তাদের সমর্থন